আসসালামু আলাইকুম সবাইকে। আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে চৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণী এই অধ্যায় থেকে আমরা একটি সৃজনশীল ম্যাথ সলভ করব। আজকে আমরা ঢাকা বোর্ড 2023 সালের 1 নং প্রশ্ন সমাধান করব। চলো আমরা ম্যাথটি আগে দেখি নেই। আমরা জানি যৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণী হোক আর এক মালিকানা কারবারের আর্থিক বিবরণী হোক, আমাদের প্রশ্নে একটা রেওয়া মিল দেওয়া থাকবে। তাহলে আমরা দেখতেছি আমাদের প্রশ্নে একটা রেওয়া মিল দেওয়া আছে। এখানে বলা আছে মেঘনা লিমিটেড এর অনুমোদিত মূলধন 4 লক্ষ টাকা, যা প্রতি শেয়ার 10 টাকা মূল্যের 40,000 শেয়ারে বিভক্ত। 2022 সালের 31 ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়া মিলটি নিম্নরূপ। আমরা জানি যৌথ মূলধনী কারবার একটা নির্দিষ্ট শেয়ার নিয়ে সরকারের কাছ থেকে অনুমোদন লাভ করে। তাই প্রশ্নের শুরুতেই অনুমোদিত মূলধন দেওয়া আছে এই প্রতিষ্ঠানের 4 লক্ষ টাকা, যেখানে 40,000 শেয়ার আছে। প্রতি শেয়ারের অভিহিত মূল্য বা আসল মূল্য হচ্ছে 10 টাকা। আর 2022 সালের 31 ডিসেম্বর তারিখে এই প্রতিষ্ঠানের রেওয়া মিলটা নিচে দেওয়া আছে। এখন রেওয়া মিলে কি থাকে? রেওয়া মিলে ডেবিট দিকে থাকে সম্পদ, রেওয়া মিলে ডেবিট দিকে থাকে ব্যয়, ক্রেডিট দিকে থাকে আয় দায় এবং বিশেষ আইটেম। যেহেতু আমরা এখানে যৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণী করতেছি, তাই আমার এখানে কিছু বিশেষ আইটেম আছে। তাহলে আমরা রেওয়া মিল ওই আইটেম গুলা দেখতেছি। আমি আসলে ডিটেল এগুলো পড়াতে যাচ্ছি না। যখন আমরা ম্যাথ গুলা করবো, সৃজনশীল অংশ করবো, আমরা অটোমেটিকলি রেওয়া মিল চেক করবো। আমরা এখানে কিছু দেখতেছি না, এগুলা না দেখে আমরা একটু সমন্বয় এগুলো করে নিব। সমন্বয় বলতে সমাপনী মজুত পূর্ণ 50,000 টাকা, বকেয়া বেতন 5,000 টাকা, আয়কর সঞ্চিতি ধার্য করো 12,000 টাকা, সাধারণ সঞ্চিতি 40,000 টাকায় উন্নীত করো, শেয়ার মূলধনের উপর 5% লভ্যাংশ ঘোষণা করতে হবে, যেটা প্রস্তাবিত লভ্যাংশ নামে আমরা জানি। তাহলে আমরা এই জিনিসগুলো কি করতে হবে এখন আমরা ডিটেল আলোচনা করতেছি না। আমরা এখন সৃজনশীল অংশে চলে যাবো। সৃজনশীল অংশে গিয়েই আমরা এক্স্যাক্টলি বুঝবো যে কোনটার কাজ কি হবে। এখন কয়ে বলছে মেঘনা লিমিটেড এর মোট লাভ নির্ণয় করো। প্রথমে তোমাকে মোট লাভ নির্ণয় করতে বলছে। এখন এই মোট লাভ, নিট পরিচালন লাভ আমাকে যদি নির্ণয় করতে বলে, এগুলা কিন্তু আসলে আর্থিক ফলাফল। মোট লাভ হোক আর নিট লাভ হোক, আমরা আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে নির্ণয় করব। এখন মোট লাভ বলতে আসলে এক্স্যাক্টলি আমরা কি বুঝি? যখন পণ্যের প্রতিষ্ঠান পরিচালনা আয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেয়, তখন মোট লাভ পাওয়া যায়। তাহলে আমরা এখানে যেহেতু মোট লাভ নির্ণয় করব, প্রথমেই তো বলছে মেঘনা লিমিটেড মোট লাভ নির্ণয় করো, তাই আমরা কি করবো? এখানে আমরা পরিচালন আয় তথা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করে আমরা মোট লাভ নির্ণয় করব। তাহলে চলো আমরা কটা শুরু করি। তাহলে মোট লাভ নির্ণয়ের লক্ষ্যে তোমাকে আগে একটা ছক করতে হবে। তোমরা আগে খাতায় লিখবা 1 নং প্রশ্নের সমাধান, তোমরা কয়ে লিখবা মোট লাভ নির্ণয়। ওকে, নেওয়ার পর বিবরণ টাকা টাকা। আমি এখানে ইচ্ছা আরেকটা টাকার ঘর দিতে পারতাম, টাকার ঘর 3টা দিলেও হবে, টাকার ঘর 2টা দিলেও হবে। তাহলে আমি যখন মোট লাভ বের করবো, মোট লাভ নির্ণয়ের জন্য আগে আমাকে পরিচালন আয় লিখতে হবে। পরিচালন আয় বলতে আমরা হিসাব বিজ্ঞানে কোন আয়কে বুঝি? পণ্য বিক্রয়ের মাধ্যমে যে আয়টি হয়, এটা হচ্ছে পরিচালন আয়। প্রথমে লিখবো আমরা পরিচালন আয়। এখন পরিচালন আয় বলতে আমরা বিক্রয় হতে প্রাপ্ত আয়কে বুঝি। তাহলে আমরা দেখতেছি আমাদের রেওয়া মিলে বিক্রয় কত টাকা আছে একটু দেখে নিই। আমরা রেওয়া মিলে দেখছি বিক্রয় হচ্ছে 3 লক্ষ টাকা। এখন বিক্রয় আমরা ভিতরে লিখবো না একদম তৃতীয় ঘরে লিখবো, এটা নির্ভর করবে বিক্রয় রিলেটেড কোনো কাজ আছে কিনা। আমরা যদি রেওয়া মিল চেক করি, রেওয়া মিলে বিক্রয় রিলেটেড কাজ পাবো 2টি, বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা। তাহলে আমরা যে অঙ্কটা করতেছি এখানে দেখতেছি না যে আমাদের রেওয়া মিলে বিক্রয় ফেরত বা বিক্রয় বার্তা আছে। এখন সমন্বয়ে আবার বিক্রয় রিলেটেড কাজ থাকতে পারে। আমরা সমন্বয় তো করে নিলাম, সমন্বয়গুলো বিক্রয় রিলেটেড কোনো কাজ আমরা পাইনি। যেহেতু আমরা বিক্রয় রিলেটেড কোনো কাজ পাইনি, তাহলে আমরা এই বছর যে 3 লক্ষ টাকায় পণ্য বিক্রি করছি, এটাই আমার নিট বিক্রয়। তাহলে আমরা বিক্রয় একদম তৃতীয় ঘরে লিখবো 3 লক্ষ টাকা। তাহলে আমাদের পরিচালন আয় চলতি বছরে 3 লক্ষ টাকা, অর্থাৎ 2022 সালের ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত প্রতিষ্ঠানের পরিচালন আয় হচ্ছে 3 লক্ষ টাকা। এখন পরিচালন আয় থেকে আমরা যদি বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করি, তাহলে আমরা মোট লাভ পাবো। তাই আমরা লিখবো বাদ বিক্রিত পণ্যের ব্যয়। এখন বিক্রিত পণ্যের ব্যয় বলতে আমরা কি বুঝি? বিক্রিত পণ্যের ব্যয় বলতে আমরা বুঝি আমরা যে 3 লক্ষ টাকায় পণ্য বিক্রি করলাম, এই 3 লক্ষ টাকার মধ্যে আমরা আসল কত। এখন বিক্রিত পণ্যের ব্যয় আমরা যখন এক মালিকানা কারবারের আয় বিবরণী প্রস্তুত করছি, এটা কিন্তু আমরা খুব ভালোভাবে আয়ত্ত করে আসছি। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথমে 3টা আইটেম আমাকে যোগ করতে হয়: প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়, ক্রয় সংক্রান্ত ব্যয়। এই 3টা যোগ করে সেখান থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ করলেই আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাই। তাহলে আমরা এই অঙ্কে দেখি বা এই রেওয়া মিলে দেখি আমাদের প্রারম্ভিক মজুত পণ্য কত আছে। আমরা দেখতেছি প্রারম্ভিক মজুত পণ্য 40,000 টাকা আছে। তাই প্রারম্ভিক মজুত পণ্য আমরা 40,000 টাকা লিখবো। প্রারম্ভিক মজুত পণ্য আমরা দেখবো প্রথম করে 40,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্যে নরমালি কোনো কাজ থাকে না। এখন প্রারম্ভিক মজুত পণ্যের সাথে আমরা নিট ক্রয় যোগ করবো। তাহলে আমরা দেখতেছি এখানে ক্রয় দেওয়া আছে 2 লক্ষ টাকা, আমরা লিখবো ক্রয়। এখন ক্রয় থেকে আমরা ক্রয় ফেরত বিয়োগ করব, ক্রয় বার্তা বিয়োগ করব এবং ক্রয় সংক্রান্ত অন্যান্য যে সমন্বয় কাজ থাকে, যেমন অলিখিত ক্রয়,
অলিখিত ক্রয় ফেরত এগুলো যদি থাকে, বিনামূল্যে পণ্য বিতরণ এগুলো যদি থাকে, আমরা ক্রয়ের সাথে যোগ বিয়োগ করে দেন আমরা নিট ক্রয়টা বের করবো। তাহলে আমরা যে ম্যাথটা করতেছি বা যে রেওয়া মিল থেকে অঙ্কটা করতেছি, এই রেওয়া মিলে দেখতেছি শুধু ক্রয় আছে 2 লক্ষ টাকা, রেওয়া মিলে ক্রয় ফেরত বা ক্রয় বারটা নেই, যেহেতু নেই আমরা বিয়োগ করব না। আবার সমন্বয় তো আমরা পড়ে নিছি, সমন্বয় ক্রয় রিলেটেড কোনো কাজ পাইনি, তাহলে আমরা বলতে পারি এই বছরে আমরা যে মোট ক্রয় করছি 2 লক্ষ টাকায়, এটাই হচ্ছে আমাদের নিট ক্রয়। তাহলে আমরা ক্রয় লিখবো প্রথম করে 2 লক্ষ টাকা। এখানে কিন্তু ক্রয় রিলেটেড কোনো কাজ নাই, তাই আমরা যোগ করলাম না, বিয়োগ করলাম। তাহলে আমরা একটু আগে কি বললাম, আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয় বের করবো, প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয় এবং ক্রয় সংক্রান্ত ব্যয় আমি আগে যোগ করব। যোগ করলে আমি সারা বছরে আমার দোকানে কত টাকার আসল মাল ছিল এটা পাবো। সেখান থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ করলে আমি যে 3 লক্ষ টাকায় পণ্য বিক্রি করছি তার আসল বা আমি ব্যয় পাবো। এখানে এখন আমি দেখব যে আমাদের প্রতিষ্ঠানে ক্রয় সংক্রান্ত কি ব্যয় আছে। এখন ক্রয় সংক্রান্ত ব্যয় কি কি আমরা জানি, মজুরি, ক্রয়, পরিবহন, রপ্তানি শুল্ক ব্যতীত যে কোনো শুল্ক। এই অঙ্কে কি আছে এগুলো? আমরা দেখতেছি এই অঙ্কে এগুলো নেই। যেগুলো নেই আমি তো লিখবো না, তার মানে আমাদের ক্রয় সংক্রান্ত ব্যয় নেই। তাহলে আমরা এখন যোগ করব এই দুটা। তাহলে আমি যদি যোগ করে দিই, আমরা বলবো 2,40,000। এই 2,40,000 আমার কি মিন করে, আমার সারা বছরে আমার দোকানে কত টাকার মাল ছিল যার আসল হচ্ছে 2,40,000 টাকা। তাহলে আমি যদি আমার দোকানটায় জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত মালের হিসাব করি, তাহলে আমার মোট 2,40,000 টাকার আসল মাল ছিল। এই 2,40,000 টাকার মধ্যে সারা বছর মিলে আমি হিসাব করে শেষের দিনে দেখতেছি আমি বিক্রি করতে পারিনি 50,000 টাকার মাল। তার মানে আমার এই 2,40,000 টাকার মধ্যে 50,000 টাকার মাল অবিকৃত আছে। তাহলে আমি যদি এটা বিয়োগ করি, মাইনাস সমাপনী মজুত পণ্য, তাহলে সমাপনী মজুত পণ্য 50,000 টাকা। তাহলে 50,000 টাকা বিয়োগ করলে আমি দিন শেষে আমি যে 3 লক্ষ টাকায় পণ্য বিক্রি করছি তার আসল পাবো 1,90,000 টাকা। তাহলে আমরা বলতে পারি 1,90,000 টাকার মাল আমি 3 লক্ষ টাকায় বিক্রি করছি। আর সমাপনী মজুত পণ্য মানে কি, এই 2,40,000 টাকার মালের মধ্যে হিসাব করে শেষের দিনে কত টাকার মাল অবিকৃত আছে, অর্থাৎ বিক্রয় হয়নি। তাহলে বিক্রয় হয়নি 50,000 টাকার মাল, তাহলে আমার 2,40,000 টাকার মালের মধ্যে বিক্রয় হয়েছে কত টাকার মাল? 1,90,000 টাকার মাল। এখন তুমি এই 1,90,000 টাকার মাল কত টাকায় বিক্রি করছো? 3 লক্ষ টাকায় বিক্রি করছো। তাহলে তোমার লাভ কত হয়েছে? তাহলে তোমার লাভ হয়েছে 1,10,000 টাকা। এই 1,10,000 টাকাকেই আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় বলতেছি মোট লাভ। তাহলে অতএব মোট লাভ, এটাই হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার। আমরা খুব সহজেই কয়ের অ্যান্সারটা শেষ করলাম, দিয়ে আমরা বক্স করে দেবো। ওকে, তাহলে আমরা ক করে ফেললাম মোট লাভ নির্ণয়। তাহলে এটা একটা আমরা টুকে রাখি 1,10,000 টাকা। এই 1,10,000 টাকা হচ্ছে আমাদের মোট লাভ। এখন আমরা দেখবো ক্ষয়ে কি বলছে। ক্ষয়ে বলছে মেঘনা লিমিটেডের নিট লাভ নির্ণয় করো। এখন আমরা মোট লাভ নির্ণয় করলাম কিভাবে? পরিচালন আয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করে আমি মোট লাভ পেলাম। এই মোট লাভকে নিয়ে সেখান থেকে আমাকে নিট লাভ বের করতে হবে। তার মানে আমাকে কিন্তু পূর্ণাঙ্গ আয় বিবরণী প্রস্তুত করতে বলছে ক এবং ক্ষয়ে। কয়ে আমাকে একটা পার্ট নির্ণয় করতে বলছে, সেখান থেকে ক্ষয়ে আমাকে আরেকটা পার্ট নির্ণয় করতে বলছে। তাহলে নিট লাভ যেহেতু আমি এখানে নির্ণয় করব, নিট লাভ নির্ণয়ের জন্য কয়ে আমরা যে মোট লাভ পেলাম 1,10,000 টাকা, এখান থেকে আমরা ম্যাথটা শুরু করব। তাহলে এখান থেকে কি করব? পরিচালন ব্যয় বিয়োগ করব, অপরিচালন আয় থাকলে যোগ করব, অপরিচালন ব্যয় থাকলে বিয়োগ করব, তাহলে আমরা নিট লাভ পাবো। তাহলে আমরা শুরু করি, আগে আমরা ছকটা ঠিক করে নেই। আমরা লিখবো নিট লাভ নির্ণয়। ওকে, আমরা খ করার লক্ষ্যে আমরা ছক করলাম, লিখলাম খ নিট লাভ নির্ণয়। আমরা নিট লাভ নির্ণয় করব কয়ে আমরা যে মোট লাভ পেলাম সেখান থেকে, তাই আমরা লিখবো মোট লাভ ক হতে প্রাপ্ত। আমরা কয়ে পাইছি মোট লাভ 1,10,000 টাকা। আর এই মোট লাভ থেকে প্রথমে আমরা বিয়োগ করব পরিচালন ব্যয়, তাই লিখবো বাদ পরিচালন ব্যয়। একটি প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় আমাদের প্রশ্নের রেওয়া মিলে থাকবে এবং সমন্বয় থাকবে। এখন পরিচালন ব্যয় কোনগুলো? যে ব্যয়গুলো আমরা বিক্রিত পণ্যের ব্যয় লিখছি ওগুলা ব্যতীত এবং অপরিচালন ব্যয় ব্যতীত অন্যান্য সকল ব্যয় আমার পরিচালন ব্যয়। তাহলে আমরা শুরু থেকে আসি। প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য, এটা বিক্রিত পণ্যের ব্যয়ের অন্তর্ভুক্ত। তার মানে এটা আমাদের পরিচালন ব্যয় না, এটা হয়ে গেছে। আসবাবপত্র আমাদের সম্পদ আসবে না, সুনাম আমাদের সম্পদ আসবে না। ব্যয় মানে শুধু আমি ডেবিট গুলো দেখবো, আমি তো ক্রেডিট দেখবো না। ক্রয়, এটা আমার হয়ে গেছে, বিক্রিত পণ্যের ব্যয়ের অন্তর্ভুক্ত বা এটা প্রত্যক্ষ ব্যয়। এই যে প্রথমে আছে বেতন, বেতনে কিন্তু আমাদের সমন্বয় কাজ আছে। বেতন বকেয়া আছে 5,000 টাকা, তাহলে আমি লিখবো বেতন রেওয়া মিল থেকে 25,000 টাকা যোগ লিখবো বকেয়া, লিখবো বেতন, লিখবো 25,000 টাকা। সমন্বয় বলছে বকেয়া, তাহলে আমরা কি জানি
কোনো ব্যয় যদি বকেয়া থাকে আমরা যোগ করব, কোনো ব্যয় যদি অগ্রিম থাকে আমরা বিয়োগ করব। তাহলে লিখবো যোগ বকেয়া। তো বকেয়া আমরা দেখতেছি সমন্বয়ে কত টাকা আছে, আমরা একটু আগে দেখলাম বকেয়া দেখতেছি আছে আমাদের 5,000 টাকা, লিখবো 5,000 টাকা। তাহলে আমাদের চলতি বছরে মোট বেতন বাবদ ব্যয় কত, 30,000 টাকা। ওকে, এটা হয়ে গেল। এরপরে আমরা বেতনের পর দেখবো অন্যান্য আমাদের পরিচালন ব্যয় কি আছে, এটা একটু দেখে নিই আমরা। বেতনের পর আমরা দেখতেছি বেতনের পর প্রাপ্ত হিসেবে আমাদের সম্পদ, আমরা তো ক্রেডিট দেখবোই না, মণিহারি, এটা আমাদের পরিচালন ব্যয়, লিখবো আমরা মণিহারি। তাহলে মণিহারি আমরা কত দেখতেছি, 10,000 টাকা। আমরা দ্বিতীয় হয়ে লিখবো 10,000 টাকা। মণিহারির সমন্বয়ে কাজ থাকতে পারে অব্যবহৃত মণিহারি, যদি অব্যবহৃত মণিহারি থাকতো মণিহারি প্রথম করে লিখতাম মাইনাস অব্যবহৃত। অব্যবহৃত মানে কি, আমাদের 10,000 টাকার মণিহারি ছিল, তার মধ্যে এই হিসাবকালে কতটুকু আমরা ব্যবহার করিনি, আমি যতটুকু ব্যবহার করিনি ওটা যদি বাদ দেই তাহলে চলতি বছরে মণিহারি বাবদ নিট ব্যয় আমরা পেতাম। কিন্তু যেহেতু সমন্বয়ে অব্যবহৃত মণিহারি নাই, তাই চলতি বছরে 10,000 টাকার মণিহারি আমরা ব্যয় করে ফেলছি, এটা ধরে আমরা ম্যাথটা করলাম। তারপরে আছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন মানে প্রচার ব্যয়, এটা আমাদের পরিচালন ব্যয়, লিখবো বিজ্ঞাপন। তাহলে বিজ্ঞাপন ব্যয় আমরা কত দেখতেছি, আমাদের 5,000 টাকা, এটারও কোনো সমন্বয় নাই। এরপরে বিজ্ঞাপনের পর আমরা তো ক্রেডিট গুলো দেখবোই না, হাতে নগদ আমাদের সম্পদ, আয়কর, এটা আমাদের রক্ষিত আয়ের আইটেম। তাই সমন্বয় গুলো একটু চেক করে নিই আমরা। সমন্বয় দেখতেছি আমাদের ব্যয় নেই, ওকে, ব্যয় কোনো নেই। তাহলে আর কোনো আমাদের পরিচালন ব্যয়ও নেই, পরিচালন ব্যয় লেখা আমাদের শেষ। তাহলে এখন আমরা কি করবো, এটা যোগের দাঁড়িয়ে দেবো। তাহলে আমরা পরিচালন ব্যয় দেখতেছি এখানে 45,000 টাকা। তাহলে এই 45,000 টাকা আমরা এখন বিয়োগ করবো, কোথা থেকে বিয়োগ করবো, 1,10,000 টাকা থেকে। তাহলে আমরা যদি 1,10,000 টাকা থেকে বিয়োগ করি 45,000 টাকা, তাহলে আমরা দেখতেছি আমাদের অ্যান্সার আসতেছে 65,000 টাকা। এই 65,000 টাকাই হচ্ছে আমাদের আগে নিট পরিচালন মুনাফা, আমরা লিখবো নিট পরিচালন মুনাফা। এটা কিন্তু আমাদের বের হলো নিট পরিচালন মুনাফা, তার মানে মোট লাভ থেকে পরিচালন ব্যয় বিয়োগ করে। এখন আমাদের দুইটা ধাপ আছে, অপরিচালন আয় আমি যোগ করব, অপরিচালন ব্যয় বিয়োগ করব, দেন আমার কিন্তু নিট লাভ বা নিট মুনাফা বের হবে। আর অপরিচালন আয় বলতে আমরা কি বুঝি, বিক্রয় ব্যতীত অন্যান্য আয়কে। তাহলে আমরা কি এখানে দেখতেছি বিক্রয় ব্যতীত অন্য কোনো আয় আছে, অন্য আয় কি থাকতে পারে, যেমন থাকতে পারে বিনিয়োগের সুদ, থাকতে পারে উপভাড়া বা ভাড়া প্রাপ্তি, অর্থাৎ বিক্রয় ব্যতীত অন্যান্য আয়। তাহলে আমরা দেখতেছি এই অঙ্কে নেই, যেহেতু নেই আমরা ওই শিরোনামটাই লিখবো না, অপরিচালন আয় শিরোনামটাই লিখবো না। এখন আমরা আসবো অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সুদ বাবদ যে কোনো ব্যয়। তাহলে আমরা এখানে দেখতেছি সুদ বাবদ কোনো ব্যয় আছে কিনা, হ্যাঁ আছে, এই যে 6% ঋণ আছে তোমার 50,000 টাকা। তাহলে আমরা জানি যে আমরা যদি নির্দিষ্ট পার্সেন্টের ঋণ নেই, এই পার্সেন্ট কি মিন করে, যে অত পার্সেন্ট সুদে আমরা নিচ্ছি, তার মানে আমি যত টাকা ঋণ নিচ্ছি তার উপরে এত পার্সেন্ট আমাকে সুদ ধরতে হবে। তাহলে আমরা 50,000 টাকা ঋণ নিচ্ছি, কত পার্সেন্ট সুদে, 6% সুদে। তাহলে 50,000-এর 6% 3,000 টাকা, এই 3,000 টাকা আমার মোট সুদ। তার মধ্যে আমি কবে ঋণ নিছি, 1 জুলাই 2022। তাহলে 50,000-এর 6% 3,000 টাকা, তার অর্ধেক যেহেতু চলতি বছরে আমাকে অপরিচালন ব্যয় তথা ঋণের সুদ দেখাতে হবে, তাই আমরা লিখবো বাদ অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয় লিখে আমরা লিখবো ঋণের সুদ, ঋণের সুদ। তাহলে ঋণের আগে আমি বাৎসরিক সুদ বের করবো। ঋণের বাৎসরিক সুদ বের করার জন্য আমি কি করব, আগে 50,000 টাকার 6% কাটবো। 50,000 টাকা 6% আমার বের হবে, এখানে আমি ক্যালকুলেট করে দেখাচ্ছি 3,000 টাকা বের হবে। আমরা জানি পার্সেন্ট মানে এখানে কিন্তু বাৎসরিক, তার মানে আমি যে 50,000 টাকা ঋণ নিছি বাৎসরিক 6% সুদে। তাহলে আমি 50,000-এর যখন 6% কাটলাম আমার কিন্তু বাৎসরিক সুদ বের হলো 3,000 টাকা। কিন্তু আমি ঋণটা চলতি বছরে অর্থাৎ চলতি হিসাবকালের 1 জুলাই নিছি। এখন সুদের নিয়মটা কি, আমি যেদিন ঋণ নিব সেদিন থেকে আমি হিসাবকালের শেষের দিন পর্যন্ত যে মাস হয় বা জয় মাস হয় তয় মাসে সুদ এখানে ধরবো। তাহলে আমি ঋণ নিচ্ছি 1 জুলাই, 1 জুলাই থেকে ডিসেম্বর 31 পর্যন্ত 6 মাস, তাহলে 6 মাসে ধরবো। তাহলে এই 3,000 টাকা 12 মাসে, উপরে 6 নিচে 12, তাহলে আমার এখানে আসবে আসলে 1,500 টাকা। তাহলে আমি 1,500 টাকা একদম দিয়ে দিব তৃতীয় ঘরে। কেন দিব তৃতীয় ঘরে, কারণ আমাদের এই অঙ্কে আর কোনো অপরিচালন ব্যয় নেই। তাহলে এখন আমি যদি বিয়োগ করি আমার বিয়োগ ফলটা কত আসবে, 63,500 টাকা। এই 63,500 টাকা হচ্ছে কর পূর্ব মুনাফা। কেন কর পূর্ব মুনাফা, কারণ এই বছরে সরকারকে কর দেওয়ার আগে আমার নিট মুনাফা বের হচ্ছে 63,500 টাকা। সমান নাম্বার স্পষ্ট দেখতেছি আমরা 3-এ, আয়কর সঞ্চিত ধার্য করো 12,000 টাকা। তাহলে আমরা লিখবো এটা কর পূর্ব মুনাফা। তাহলে কর পূর্ব মুনাফা হচ্ছে 63,500 টাকা। এই 63,500 টাকার মধ্যে আমরা
পরবর্তী বছরে এই টাকার উপর কিন্তু গভর্নমেন্টকে কর দেবো। তাই আমরা ব্যবস্থা রাখতেছি চলতি বছরে 12,000 টাকা। এটা কিন্তু আমি ভবিষ্যৎ ব্যবস্থা রাখতেছি যে আয়কর সঞ্চিতি ধার্য করে 12,000 টাকা। তার মানে আমি এটা গতানুগত ধারা অনুযায়ী অর্থাৎ গতানুগতিক পার্সেন্ট অনুযায়ী আমরা কিন্তু চলতি বছরে বরাদ্দ রাখতেছি যে আমরা আগামী বছর গভর্নমেন্টকে কর 12,000 টাকা দিব, লাভ থেকে সরে রাখতেছি। তাহলে আমরা এটাকে জানি সমন্বয়ে যেটা আয়কর সঞ্চিতি, এটা নতুন আয়কর সঞ্চিতি, এটা কিন্তু আমাদের আসলে এক্স্যাক্টলি ভবিষ্যৎ ব্যবস্থা। তাহলে আমি এখান থেকে কিন্তু 12,000 টাকা কর প্রদান করার শর্তে সরিয়ে রাখতেছি। তাহলে আমি এখন এটা বাদ দিব। তাহলে লিখবো বাদ নতুন আয়কর সঞ্চিতি কত টাকা? 12,000 টাকা। তাহলে আমি যদি 12,000 টাকা বিয়োগ করি তাহলে আমার কর পূর্ব মুনাফা থেকে কর পরবর্তী মুনাফায় রূপান্তরিত হবে। তাহলে কর পূর্ব মুনাফাটা কি? সরকারকে কর দেওয়ার আগের মুনাফা 63,500 টাকা। তাহলে আমি এখান থেকে সরকারকে কর দিব, এই জন্য বরাদ্দ রাখতেছি কত টাকা? 12,000 টাকা। তাহলে আমার বরাদ্দ বাদ দেওয়ার পর আমার নিট মুনাফা কত টাকা হবে? নিট মুনাফা হবে 51,500 টাকা। এই 51,500 টাকাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, এই যে নিট লাভ। তাহলে এটাকে আমরা বলবো কর পরবর্তী মুনাফা বা কর বাদ মুনাফা, কর বাদ মুনাফা। তাহলে কর বাদ মুনাফা বা কর বাদ নিট লাভ। ওকে, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ক্ষয়ের আনসার। আমরা খুব সহজেই কিন্তু খটা শেষ করতে পারলাম। এটা আসলে আমি অত ডিটেল বুঝাতে চাচ্ছি না, কারণ আমরা যখন এক মালিকানা কারবারের আর্থিক বিবরণী করছি এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমরা A to Z বেসিক সহ ডিটেল শিখছি। এখানে মূল জিনিসটা নতুন এই জায়গায় যে আমরা যে নিট মুনাফাটা বের করছি, নর্মালি যদি এটা এক মালিকানা কারবার হতো আমরা কিন্তু এই জায়গায় লিখতাম যে আমাদের নিট মুনাফা 63,500 টাকা। কিন্তু যেহেতু এটা যৌথ মূলধনী কারবার, যৌথ মূলধনী কারবারে বাধ্যতামূলক প্রতিষ্ঠান তার নিট লাভের উপর গভর্নমেন্টকে আয়কর পে করে, এটা বাধ্যতামূলক। কারণ সরকার কেন একটা কোম্পানিকে নিবন্ধন দিছে? শুধুমাত্র কোম্পানি প্রতি বছর তার লাভের উপর কর দিবে তাই। তাহলে কোম্পানির এই বছর লাভ কত? 63,500 টাকা। এখন কোম্পানি এই 63,500 টাকার উপর গভর্নমেন্টকে 12,000 টাকা কর দিবে, এই মর্মে 12,000 টাকা সরিয়ে রাখলো। তাহলে 12,000 টাকা বাদ দেওয়ার পর কোম্পানি তাহলে কর বাদ মুনাফা বা কর পরবর্তী মুনাফা কত? 51,500 টাকা, যেটাই আমরা নিট লাভ নামে জানি। ওকে, তাহলে আমাদের খ হয়ে গেল। তাহলে এখন ক্ষয়ে বলছে কর বাদ নিট মুনাফা 40,000 টাকা বিবেচনা পূর্বক মেঘনা লিমিটেডের সংরক্ষিত আয় বিবরণী তৈরি করো। তাহলে আমরা যখন খ করলাম, নিট লাভ নির্ণয় করছি, নিট লাভে আমাদের কিন্তু অ্যান্সার আসছে 51,500 টাকা। তাহলে চলতি বছরে মেঘনা লিমিটেড কোম্পানির শেয়ার হোল্ডারদের নিট লাভ হচ্ছে 51,500 টাকা। ওকে, কিন্তু আমাকে গয়ে যখন সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে বলছে, আমার ক্ষয়ে যে প্রকৃত নিট লাভ 51,500 টাকা বের হয়েছে, এটা দ্বারা কিন্তু আমাকে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে বলে নাই। সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে বলছে নিট মুনাফা কর বাদ নিট মুনাফা 40,000 টাকা ধরে। এই যে 40,000 টাকা যে কর বাদ নিট মুনাফা ধরছে, আমরা এটা কোন প্রতিষ্ঠানের জন্য নিট মুনাফা বের করছি? আমরা কিন্তু যৌথ মূলধনী কারবারের জন্য, অর্থাৎ কোম্পানির জন্য। এখন এটা যদি এক মালিকানা কারবার হতো বা এটা যদি অংশীদারি কারবার হতো, তাহলে প্রতিষ্ঠানের নিট লাভ যত টাকা হতো এই টাকাটা মালিকরাই নিত। কারণ এক মালিকানা কারবারে একজন মালিক, সে যত টাকা লাভ করবে তত টাকাই সে নিয়ে নেবে। আবার অংশীদারি কারবারে মালিক হচ্ছে 2 বা ততোধিক জন, অংশীদারি কারবারে যত টাকা লাভ হবে মালিকরাই কিন্তু নিয়ে নেবে। বা যখন এটা যৌথ মূলধনী কারবার বা কোম্পানি, যত টাকা লাভ হবে তত টাকা শেয়ার হোল্ডাররা নিবে না। কারণ যৌথ মূলধনী কারবারের মালিক কারা? সাধারণ শেয়ার হোল্ডাররা। তাহলে সাধারণ শেয়ার হোল্ডাররা এই প্রতিষ্ঠানে 40,000 টাকা কিন্তু কর বাদ লাভ করছে। এই যে 40,000 টাকা কর বাদ লাভ, এটা কি সাধারণ শেয়ার হোল্ডারদের সম্পূর্ণই অংশ? না, সম্পূর্ণ অংশ না। এই 40,000 টাকার মধ্যে গভর্নমেন্টের অংশ আছে, সাধারণ শেয়ার হোল্ডারদের অংশ আছে লভ্যাংশ নামে, এবং কিছু ভবিষ্যৎ ব্যবস্থা আছে। এই জিনিসগুলো আমরা কোথায় ডিস্ট্রিবিউশন করব? আমরা আসলে রক্ষিত আয় বিবরণী নামে যে সফটটা তৈরি করব বা যে হিসাবটা তৈরি করব, এখানে আমরা এটা ডিস্ট্রিবিউশন করব। এখন আমরা নিট লাভ যে টাকাটা 40,000 টাকা দেখতেছি, এই নিট লাভের একটা সিংহভাগ অংশ আমরা রক্ষিত আয় নামে একটা হিসাব সংরক্ষণ করে জমা রাখি। সেই রক্ষিত আয়ের চেকটা আমাদের কিন্তু রেওয়া মিলে সবসময় দেওয়া থাকে। আমরা দেখতেছি আমাদের প্রশ্নে, এই দেখো স্পষ্ট সংরক্ষিত আয় 1/1/2022 40,000 টাকা। তার মানে এটা কিন্তু আমাদের 2021 সালের সমাপনী ছিল 40,000 টাকা, তাই 2022 সালের জানুয়ারি 1 প্রারম্ভিক হয়ে গেছে। তার মানে আমাদের বিগত বছরগুলোতে আমরা যখন ব্যবসায় করছি, ব্যবসা করার ফলে প্রতি বছর আমরা লাভের
ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে আমরা রক্ষিত আয় জমা করছি 40,000 টাকা। তাহলে এই বছরে তার ব্যতিক্রম না। আমরা এই বছরে এই প্রারম্ভিক জেটটা আগে নিব। আমরা আগে খাতায় লিখবো গ, প্রতিষ্ঠানের নাম লিখবো, রক্ষিত আয় বিবরণী। হ্যাঁ, আগে লিখবো প্রতিষ্ঠানের নাম, তারপর লিখবো রক্ষিত আয় বিবরণী, তারপরে লিখবো 2022 সালের 31 নম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। তোমরা এগুলো লিখে নিবা। নিয়ে প্রথমে তোমার যে কাজটা হবে, প্রারম্ভিক রক্ষিত আয় বা সংরক্ষিত আয় আগের রেওয়া মিল থেকে তুমি নিয়ে নেবা। তাহলে আমরা লিখতেছি 40,000 টাকা আছে, নিয়ে নিলাম। তার মানে আমাদের প্রারম্ভিক রক্ষিত আয়ের জের কিন্তু 40,000 টাকায়। এই টাকাটা আমরা কিভাবে তৈরি করছি? বিগত বছরে এই প্রতিষ্ঠান যখন লাভ করছে, লাভের টাকা সরিয়ে রেখে কিন্তু এই টাকাটা জমা রাখা হয়েছে বা সংরক্ষিত হয়েছে। এই বছরে করবাদ নিট লাভ কত? করবাদ নিট লাভ আমার প্রশ্নে বলা আছে 40,000 টাকা। তাহলে আমরা প্রথমে কি করব? আমাদের প্রারম্ভিক যে সংরক্ষিত আয় আছে 40,000 টাকা, ওই 40,000 টাকার সাথে করবাদ নিট লাভ আমাকে যেটা ধরতে বলছে গয়ে, এই যে মুনাফা বা করবাদ লাভ 40,000 টাকা, সেটা আগে যোগ করে দেবো। তাহলে লিখবো যোগ করবাদ নিট লাভ বা মুনাফা 40,000 টাকা। এটা হচ্ছে আমাদের যৌথ মূলধনী কারবারের নিয়ম, যে যত টাকা লাভ হবে আগে এটা আমি আগে সংরক্ষিত আয়ে স্থানান্তর করবো। তাহলে আমি সংরক্ষিত আয়ে যদি স্থানান্তর করি, আমার মোট টাকা গিয়ে দাঁড়ালো 80,000 টাকা। এই 80,000 টাকা থেকে এখন দেন আমরা কিন্তু বন্টন গুলা করা শুরু করব। এখন বন্টন গুলা কেমন? যেমন আমি গভর্নমেন্টকে আয়কর দিব, তাহলে এখান থেকে আয়কর দিব। আমি সাধারণ শেয়ার হোল্ডারদেরকে এই যে 40,000 টাকা যে নিট লাভ হয়েছে, সেখান থেকে তো লভ্যাংশ পে করবো। তাহলে আমি এই 40,000, এই 40,000, 80,000, মোট 80,000 টাকা থেকে কিন্তু একটা নির্দিষ্ট অংশ পরিচালক পর্ষদের সিদ্ধান্ত মতে শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ পে করতে হবে। তাহলে এখান থেকে পে করব। এবং আমরা কিছু ভবিষ্যৎ ব্যবস্থা গ্রহণ করব, যেমন নিট লাভের একটা টাকা সঞ্চিত তহবিলে স্থানান্তর করব, নিট লাভের একটা টাকা লভ্যাংশ সমতাকরণ তহবিলে স্থানান্তর করব, নিট লাভের একটা টাকা কল্যাণ তহবিলে স্থানান্তর করব, নিট লাভের একটা টাকা প্রতিপূরক তহবিলে স্থানান্তর করব। এই জিনিসগুলো কিন্তু খুব সিম্পলি আমি যদি বোঝার চেষ্টা করি, খুব ইজি। ওকে, তা এই জিনিসগুলোকে বলা হয় ভবিষ্যৎ ব্যবস্থা। তাহলে আমি আমার নিট লাভের যে টাকাটা, নিট লাভ যে বের হচ্ছে, এই টাকাটা কয়টা জায়গায় ডিস্ট্রিবিউশন করতেছি? 3টা জায়গায়। গভর্নমেন্টকে কর দিচ্ছি, সাধারণ শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দিচ্ছি, এবং কিছু ভবিষ্যৎ ব্যবস্থা সংরক্ষণ করতেছি বা গ্রহণ করতেছি। ওকে, সেটা কি নামে? বাদ শিরোনামে, কারণ এখান থেকে আমি এগুলো বাদ দেবো। ওকে, এখন এখানে একটা ব্যতিক্রমী, এই অঙ্কে একটা ব্যতিক্রমী বিষয় আছে। আমরা আয়কর যে প্রদান করি, তুমি একটু লক্ষ্য করো, আয়কর আমাদের রেওয়া মিলে কিন্তু আয়কর আছে। এই বছরে কিন্তু আমি গভর্নমেন্টকে আয়কর দিব 5,000 টাকা। আর এই যে আয়কর যে আমরা দেই, আয়করের ক্ষেত্রে একটু বিষয় আছে বা সিস্টেম আছে। সিস্টেম দেখে যেমন এই বছরে তোমাদের বিষয়টা ক্লিয়ার করে দিই। এই বছরে যেমন আমার নিট লাভ বের হয়েছিল 63,500 টাকা, যখন আমি নিট লাভ বের করছি, এটা কিন্তু কর পূর্ব ছিল। আর কর পূর্ব নিট মুনাফা ছিল 63,500 টাকা। আমি এই বছরে আয়কর দিব এই লক্ষ্যে বরাদ্দ রাখছি 12,000 টাকা। এই 12,000 টাকা কিন্তু বরাদ্দ রাখছি যে এই বছরে আমি আয়কর দেবো। আর আয়করের সিস্টেমটা কি? চলতি বছরে যেটা আয় হয়, আয়করটা কিন্তু আমি আগামী বছর দেবো, পরের বছর দেবো। এটা সিস্টেম, এটা তোমাকে আগে বুঝতে হবে। তুমি যে বছর আয় করবা তার পরের বছর আয়কর দিবা। তাহলে তোমার চলতি বছরে কর পূর্ব মুনাফা কত? 63,500 টাকা। এইখান থেকে তুমি কর দিবা এই লক্ষ্যে বরাদ্দ রাখছো বা সরিয়ে রাখছো বা ভবিষ্যৎ ব্যবস্থা গ্রহণ করছো 12,000 টাকা। তাই তুমি হিসাব করে রাখছো যে তোমার কর বাদ নিট মুনাফা হচ্ছে 51,500 টাকা। এই যে তুমি 12,000 টাকা যে বরাদ্দ রাখলা, এটাকে আমরা বলতেছি নতুন আয়কর সঞ্চিতি। এখন এই নতুন আয়কর সঞ্চিতিটা কিন্তু আগামী বছরে পুরাতন আয়কর সঞ্চিত হবে। যখন আমি আয়করটা দিব, মূলত কিন্তু এই ফান্ড থেকে টাকাটা চলে যাবে, এই ফান্ড থেকে যাবে। এই ফান্ড থেকে যদি যায়, এখন এই ফান্ডের চেয়ে যদি বেশি টাকা দেই, তাহলে অতিরিক্ত টাকাটা আমি এখান থেকে কিন্তু ডিস্ট্রিবিউশন করবো। বিষয়টা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। যেমন আয়কর 5,000 টাকা, এই 5,000 টাকার জন্য আমরা কিন্তু গত বছরে একটা বরাদ্দ রাখছিলাম নতুন আয়কর সঞ্চিতির নামে, সেটা এই বছর পুরাতন হয়ে গেছে। একটু ভালোভাবে লক্ষ্য করো, এই যে আয়কর সঞ্চিতি 10,000 টাকা, এটাকে আমরা বলি পুরাতন আয়কর সঞ্চিতি। নর্মালি এটার নিয়ম কি? আমরা লিখি বাদ শিরোনাম, বাদ শিরোনাম লিখে আমরা আন্ডারলাইন করি, লিখি আয়কর, প্রথম ঘরে লিখি, সেখান থেকে মাইনাস করি আয়কর সঞ্চিতি। যেমন এখানে সে মনে করো লিখলাম আয়কর 5,000 টাকা, মাইনাস করলাম আয়কর সঞ্চিতি, পুরাতন আয়কর সঞ্চিতি 10,000 টাকা। তার মানে আমার আয়কর দিতে হবে 5,000 টাকা, বরাদ্দ আছে 10,000, তাহলে আমাদের মাইনাস ফিগার আসতেছে 5,000। তাহলে আমার অ্যাকাউন্ট থেকে তো মাইনাস ফিগার দেখানো যাবে না, এই জিনিসগুলো মাইনাস ফিগার দেখানো যাবে না। তার মানে এখানে মূল বিষয়টা কি হচ্ছে? আমি এই বছরে আয়কর যত দিব তার চেয়ে আমার বরাদ্দ বেশি ছিল। তার মানে এই বছরে এই যে এক্সট্রা যে 5,000 টাকা বেশি আছে, এই 5,000 টাকা তো আমার আয় হিসেবে ট্রিট হবে। কারণ আমি গত বছর 10,000 টাকা নতুন আয়কর সঞ্চিতি বাবদ বরাদ্দ রাখছি। যেমন এই বছর নতুন আয়কর সঞ্চিতি বাবদ বরাদ্দ রাখছি কত টাকা? 12,000 টাকা। ভালো লক্ষ্য করো, এই 12,000 টাকা থেকে আগামী বছরে কিন্তু আমি আয়কর দেবো। আর আগামী বছর সে ধরো তোমার আয়কর দেওয়া লাগবে 10,000 টাকা, তাহলে
তুমি বরাদ্দ রাখছো কত? 12,000 টাকা। তাহলে তোমার এখানে গেইন হইলো কত, লাভ কত হইলো? 2,000 টাকা। কারণ তুমি 2,000 টাকা তো বেশি বরাদ্দ রাখছো। এই 2,000 টাকা এখন কি করবা? যেহেতু তুমি 12,000 টাকায় বিয়োগ করছো, অর্থাৎ তুমি 2,000 টাকা বেশি বিয়োগ করছো, এখন তুমি 2,000 টাকা রিস্টোর করবা, মানে যোগ করবা। এই জন্য এটা আমরা এখানে নিয়মটা কি করি, এখানে আমরা 5,000 টাকা থেকে 10,000 বিয়োগ না করে এই 10,000 টাকা এইখানে যোগ করে দিই। এইখানে যোগ করা যে কথা, এখানে বিয়োগ করা কিন্তু একই কথা। এই নিয়মটা আমি কখন ফলো করব? যখন আমি দেখবো আয়করের চেয়ে পুরাতনটা বড়। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা একটু সময় নিলেন, এই জন্য তোমাকে বেসিকটা বুঝতে হবে। বেসিক না বুঝলে কিন্তু আসলে আমি ম্যাথ গুলো করতে পারবো না, মুখস্থ নির্ভর হবে। এখানে মূল পয়েন্টটা কি, আমি লিখবো আয়কর 5,000 টাকা মাইনাস পুরাতন 10,000 টাকা, মানে মাইনাস ফিগার আসতেছে। যখন তুমি দেখবে মাইনাস ফিগার আসতেছে, তখন তোমার এখানে করণীয় কি, পুরাতনটা এই জায়গায় যোগ করবা। এইখানে যোগ করা, সেখান থেকে বিয়োগ করা একই কথা কিন্তু। তাই তুমি এখন লিখবা যোগ পুরাতন আয়কর সঞ্চিতি। তাহলে পুরাতন আয়কর সঞ্চিতি কত টাকা? এই যে 10,000 টাকা। তাহলে এখন আমার মোট টাকা গিয়ে কত দাঁড়ালো? 90,000 টাকা। এই 90,000 টাকা থেকে আমরা এখন বাদ শিরোনামে আমরা কি করব? ডিস্ট্রিবিউশন করব। তাহলে প্রথমে আমরা বাদ শিরোনামে লিখবো আয়কর, লিখবো আয়কর। আয়কর আমরা দিব দ্বিতীয় করে 5,000 টাকা। তাহলে এখন মূল বিষয়টা দেখো, তুমি এখানে 10,000 টাকা ছিল, সেখান থেকে তুমি কিন্তু 5,000 টাকা আয়কর দিলা। তাহলে আর মাইনাস ফিগারটা হলো, মাইনাস ফিগারটাকে স্কিপ করার জন্যই কিন্তু এই কাজটা। ওকে, এরপরে আমরা আয়করের পর রেওয়া মিলে দেখবো লভ্যাংশ প্রদান আছে কিনা, একটু আমরা দেখে নেই। কারণ আমরা যখন রক্ষিত বা সংরক্ষিত আয় বিবরণী করবো, সংরক্ষিত আয় বিবরণীতে আমাদের মূল পয়েন্টটা কি, প্রারম্ভিক রক্ষিত আয় যোগ চলতি বছরের নিট লাভ। সেখান থেকে আমাদের মূল পয়েন্টটা বাদ শিরোনামে 4টা আইটেম। এখানে তো এদিক ওদিক হবে, রেয়ার বিষয়গুলো তো থাকবে। বাদ শিরোনামে 4টা আইটেম। 1 ডেবিট ডিকের আয়কর, 2 ডেবিট ডিকের লভ্যাংশ। এইটা মাথায় রাখতে হবে। রেওয়া মিলে ডেবিট ডিকের আয়কর, ডেবিট ডিকের লভ্যাংশ। কারণ এই ডেবিট ডিকের আয়কর এবং ডেবিট ডিকের লভ্যাংশ আমার বাদ শিরোনামে এখান থেকে তো বাদ যাবে। তাই আমি প্রথমে লিখছি রেওয়া মিলে ডেবিট ডিকের আয়কর। এখন দেখবো আমার ডেবিট ডিকে লভ্যাংশ আছে কিনা, একটু ভালোভাবে দেখো। লভ্যাংশ প্রদান, রেওয়া মিলে এই অঙ্কে লভ্যাংশ প্রদান নেই। যদি রেওয়া মিলে ডেবিট ডিকে লভ্যাংশ প্রদান বা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ থাকতো আমি লিখতাম। তোকে যেহেতু নেই বেদ, এখন আমি সমন্বয়ে যাবো। সমন্বয় থেকে আমি আবার 2টা জিনিস আনবো, একটা হচ্ছে প্রস্তাবিত লভ্যাংশ, আরেকটা হচ্ছে ভবিষ্যৎ ব্যবস্থা। তাহলে এখন আমি প্রথমে সমন্বয় দেখি প্রস্তাবিত লভ্যাংশ আছে কিনা। হ্যাঁ আছে, এই দেখো প্রস্তাবিত লভ্যাংশ পাশে। শেয়ার মূলধনের উপর 5% লভ্যাংশ ঘোষণা করতে হবে। তাহলে এটাকে লিখবো আমি প্রস্তাবিত লভ্যাংশ। কার উপর? শেয়ার মূলধনের উপর। তাহলে প্রস্তাবিত লভ্যাংশ। তাহলে এখন আমি দেখবো শেয়ার মূলধন কত। শেয়ার মূলধন বলতে রেওয়া মিলে যে মূলধন থাকবে এটাকে বলা হয় বিলিকৃত মূলধন। আর রেওয়া মিলের উপরে একটা কিন্তু মূলধন আছে, এটা অনুমোদিত মূলধন। তাহলে এই কোম্পানি 4 লক্ষ টাকা নিয়ে নিবন্ধন লাভ করছে, অনুমোদন লাভ করছে। কিন্তু এই 4 লক্ষ টাকার মধ্যে এই কোম্পানি কত টাকা শেয়ার বিক্রি করছে যেটা রেওয়া মিল আছে, এই যে শেয়ার মূলধন 2 লক্ষ টাকা। তাহলে এখানে অনুমোদিত মূলধন হচ্ছে 2 লক্ষ টাকা। ওকে, তাহলে এখন আমি কি করব? প্রস্তাবিত লভ্যাংশ, এই 2 লক্ষ টাকা কত পার্সেন্ট প্রস্তাবিত লভ্যাংশ একটু আমরা লক্ষ্য করি। আমরা যদি দেখি প্রস্তাবিত লভ্যাংশ হচ্ছে আমাদের এখানে 5%। 2 লক্ষ টাকার 5%, তাহলে 2 লক্ষ টাকার 5% 10,000 টাকা, এটা প্রস্তাবিত লভ্যাংশ। প্রস্তাবিত লভ্যাংশ হয়ে গেল। এরপরে আমরা সমন্বয়ে দেখবো আমাদের ভবিষ্যৎ ব্যবস্থাগুলো, যে নিট লাভের ভবিষ্যৎ ব্যবস্থা কি কি রাখতে বলছে। এখন নিট লাভের ভবিষ্যৎ ব্যবস্থাগুলো শর্টকাটে মাথায় রাখবো কিভাবে? শুধু মাথায় রাখবে এভাবে যে সমন্বয়ের নতুন আয়কর সংস্কৃতি এবং অনাদায়ী পাওনা সংস্কৃতি ব্যতীত যে কোনো সংস্কৃতি বা যে কোনো তহবিল আমাদের হচ্ছে ভবিষ্যৎ ব্যবস্থা। আমরা দেখতেছি 1 হবে না, 2 হবে না, 3 হবে না, কারণ 3টা হচ্ছে নতুন আয়কর সংস্কৃতি। এটা তো আমার আয় বিবরণীতে হয়ে গেছে। 4 হবে। সাধারণ সংস্কৃতি 40,000 টাকায় উন্নীত করো। তাহলে সাধারণ সংস্কৃতি আমরা রেওয়া মিলে দেখতেছি আমাদের কত টাকা আছে, একটু দেখি আমরা। সাধারণ সংস্কৃতি, এই দেখো সাধারণ সংস্কৃতি আমাদের কিন্তু অলরেডি 25,000 টাকা আছে। এই 25,000 টাকা কি টাকা দ্বারা গঠিত হয়েছে? নিট লাভের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থেকে। তাহলে নিট লাভের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থেকে এই পর্যন্ত আমার কত টাকা সাধারণ সংস্কৃতিতে আছে? 25,000 টাকা। এই 25,000 টাকাটা আমাকে 40,000 টাকায় উন্নীত করতে বলছে। তার মানে আমার 25,000 টাকা ছিল, সেটা এখন 2022 সালের ডিসেম্বর 31 তারিখে গিয়ে 40,000 টাকায় কনভার্ট হবে। তাহলে ছিল 25,000 টাকা, সেটা কত টাকায় কনভার্ট হবে? 40,000 টাকায়। তাহলে আমাকে নতুন করে এখানে কত টাকা নিট লাভ থেকে সরিয়ে রাখতে হবে? তুমি কত বলবা? যে স্যার 15,000 টাকা। তাহলে এটাই তুমি এখানে লিখবা নতুন সংস্কৃতি তহবিল নামে, নতুন সংস্কৃতি তহবিল। তাহলে বুঝার জন্য এই দেখো 40,000 ছিল কত? 25,000। তাহলে আমাকে কত টাকা নতুন সাধারণ সংস্কৃতি তহবিলে স্থানান্তর করতে হচ্ছে? নতুন সাধারণ সংস্কৃতিতে 15,000 টাকা স্থানান্তর করতে হচ্ছে। তাহলে এই 15,000 টাকা আমি লিখে ফেললাম। তাহলে এখন আমাদের আর এখানে কোনো ভবিষ্যৎ ব্যবস্থা নেই। তাহলে এখন আমরা যোগ করে দিই। তাহলে 15,000, 5, 20,000, 30,000, এই 30,000 টাকা এখন আমি বিয়োগ করবো। তাহলে আমাদের
সংরক্ষিত আয় আমাদের যোগফল ছিল 90,000 টাকা, সেখান থেকে আমরা ডিস্ট্রিবিউশন করলাম 30,000 টাকা। তাহলে এখন আমাদের জমাকৃত টাকা থাকবে কত প্রতিষ্ঠানে? 60,000 টাকা। এটাই হচ্ছে আমাদের সমাপনী সংরক্ষিত আয়। এখানে লিখবো অতএব সমাপনী সংরক্ষিত আয় তোমরা লিখে নিবা, নিয়ে ক্লোজ করে দিবা। ওকে, এইভাবে আমরা খুব সুন্দরভাবে ম্যাথটা সলভ করতে পারবো। তাহলে আমরা খুব সহজেই ঢাকা বোর্ড 2023 সালের সৃজনশীল প্রশ্ন একের সমাধান করলাম। যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্টে জানাবা, অবশ্যই আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।